নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সোমনাথ আচার্যের লেখা গল্প অঙ্ক বুড়ো আর বেটে আম গাছ। এর আগে আপনারা গল্পের আসরে শুনেছেন সোমনাথ আচার্যের দুর্দান্ত উপন্যাস মিশন ক্লাসিফাইড। লেখকের জন্ম 1991 সালে উত্তর চব্বিশ পরগনায় হলেও বর্তমানে উনি দক্ষিণ চব্বিশ পরগনাবাসী। ছোটবেলা থেকেই মূলত রহস্য, রোমাঞ্চ ও অলৌকিক গল্প পড়ার আগ্রহ থেকেই উক্ত বিষয়ের ওপর লেখালেখিতে উৎসাহী হয়ে ওঠেন। বর্তমানে বিভিন্ন ফেসবুক পেজে লেখালেখির পাশাপাশি বিভিন্ন পত্রিকা, ই ম্যাগাজিন, গল্প সংকলন ও প্রতিলিপি অ্যাপ্লিকেশনে নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও ফেসবুকের বহুল পরিচিত 8 জন কলমচিকে নিয়ে প্রতিষ্ঠিত অষ্টবসু লেখক গোষ্ঠীর একজন সদস্য হিসাবে তিনি লিখেছেন অষ্টবসুর অক্টোপাস, অক্টোপাঞ্চ এবং সম্প্রতি প্রকাশিত সংকলন অষ্টবসুর অলৌকিক আটে। লেখকের পছন্দের বিষয় ইতিহাস, যার প্রভাব তার অধিকাংশ লেখাতেই লক্ষ্য করা যায়। অঙ্ক বুড়ো আর বেটে আম গাছ এই গল্পটি প্রথম প্রকাশিত হয় ফেসবুকের সুপরিচিত গ্রুপ ভূতভূতমে। আজকের গল্পের নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ। গল্পের সূত্রধার আমি শ্রেয়া সেনগুপ্ত আচার্য। গল্প পাঠে জয়দীপ দত্ত, অঙ্কপুরো চরিত্রে জয়দীপ সেন, শানুর ভূমিকায় অনিরুদ্ধ বোস এবং শিবুর ভূমিকায় অভিনয় করেছেন আমাদের ছোট্ট বন্ধু অনিরণ দে। পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে এন্দ্রিয় অন, ধ্বনি সম্পাদনায় স্নেহাদ্রি ও অনিমেষ, দৃশ্য সম্পাদনায় স্নেহাদ্রি, পর্ব পরিচালনায় অনিমেষ এবং সমগ্র পরিচালনায় বাপি মণ্ডল। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন অঙ্ক বুড়ো আর বেটে আম গাছ। পাড়া ছাড়িয়ে আরও কিছুটা দূরে গেলে যেখানে জংলা বাঁশঝাড়টা আছে, ঠিক তার আড়ালেই অঙ্কবুড়োর বাড়ি। বেশ সাধারণই, তবে বড্ড অগোছালো বাড়িটা। চুনকাম যে শেষ কবে করা হয়েছিল তা বোধহয় অঙ্কবুড়ো নিজেও জানে না। বাড়ির দেওয়ালে জায়গায় জায়গায় শ্যাওলার সাথে বন্ধুত্ব পাতিয়েছে ছোপ ছোপ ড্যাম। বাড়ির আশেপাশে গজিয়ে উঠেছে ঝোপঝাড়। বুড়ো শুধু তার বাড়ির চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে থাকা গাছগুলোর কাছে গিয়ে গিয়ে কী সব যেন করে। সে যেন গাছগুলোর সাথে গিয়ে কথা বলে। স্কুল থেকে ফেরার পথে লোকটাকে ওভাবে দেখে শানুর অন্তত সেরকমটাই মনে হয়েছিল বেশ কয়েকবার। ও দাদু, কি করছো তুমি ওখানে? কিশোর মনের কৌতূহল দমন করতে না পেরে একদিন শানু হেঁকে জিজ্ঞেস করেছিল কথাটা। বুড়ো প্রথমে কোনো জবাব দিল না। শানু আবার ডাকলো, ও দাদু। হ্যাঁ, কে কে? এবারে শুনতে পেল লোকটা। সামনের জবা গাছটার দিক থেকে পেছন ফিরে বিরক্তি মিশ্রিত কুঞ্চিত মুখে শানুর দিকে তাকালো সে। লোকটার বয়স কত কে জানে, 75ও হতে পারে, আবার 85 হওয়াও আশ্চর্য নয়। গায়ে ময়লাটে সাদা সুতির পাঞ্জাবি আর পাজামা, পায়ে চটি, চোখে মোটা গোল কাঁচের চশমা, মাথায় উস্কো খুস্কো পাতলা চুলের নিচে চকচকে চাঁদিটা বিকেলের রোদে চকচক করছে। বয়সের ভারে ঈষৎ বেঁকে যাওয়া শরীরটা নিয়ে লোকটা এগিয়ে এলো শানুর দিকে। তাকিয়ে রইল ওর মুখের দিকে কয়েক সেকেন্ড। তারপর শানুর প্রশ্নটার কোনো রকম উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, অঙ্কে কাঁচা নিশ্চয়ই? কি বলি, অঙ্ক একেবারেই পারো না, তাই তো? কথাটা যে লোকটা ভুল বলেছে তা একেবারেই নয়, কিন্তু তাই বলে এই লোকটা সেই কথা কি করে জানলো? শানুর সাথে তো আগে কখনো এনার কোনো কথা হয়নি। তাছাড়াও এই পাড়াতে শানুরা নতুন, ওর বাবার বদলির চাকরি। গত 2 মাস হলো এই পাড়ায় এসে নতুন বাড়ি ভাড়া নিয়েছে শানুরা। সাইকেল থেকে ততক্ষণে নেমে দাঁড়িয়েছে শানু, চোখে মুখে কিঞ্চিত বিস্ময়ের রেখা। লোকটার প্রশ্নের উত্তরে খানিক ইতস্তত করে আর কিছুটা লজ্জা পেয়েই সে বলল, হ্যাঁ, মানে ওই একটু সমস্যা হয় আর কি। ঠিক ধরেছি, জানি জানি, আমার অঙ্ক কখনো ভুল হয় না, ভুল হতেই পারে না। লোকটা বেশ খুশি হয়ে কিছুক্ষণ তালি বাজিয়ে নিল। শানু আবারও অবাক হলো।
কিছু একটা বলবে ভাবছিল, কিন্তু গুলিয়ে গেল। বুঝলো যে লোকটার বোধহয় মাথায় কোনো গণ্ডগোল আছে। শানুর মতো অনেক ছেলেই আছে যারা অঙ্ক নিয়ে দুশ্চিন্তায় থাকে। বুড়ো হয়তো এমনিই বলে দিয়েছে আর সেটা লেগেও গেছে, এমনটাই হবে। শানু আর কথা না বাড়িয়ে সাইকেলে উঠতে যাচ্ছিল, তক্ষুনি বুড়ো বেশ রাগত স্বরে বলল, কই দেখি অঙ্ক বইটা দেখি। হ্যাঁ, অঙ্ক বই? আমার অঙ্ক বই? তুমি ছাড়া এখানে আর কে আছে যার অঙ্ক বই আমি চাইবো? দিব্যি তো গল্প করছিলাম রাঙা বুড়ির সাথে, তুমি তো এসে আড্ডাটা মাটি করে দিলে। এখন তোমার সাথে কথা বলবো, দাও এবার অঙ্ক বইটা দাও। শানু এবার বেশ ভয়ে ভয়ে ব্যাগ থেকে অঙ্ক বইটা বের করে লোকটার হাতে দিল। মনে মনে ভাবল, কৌতূহলের বশে কার খপ্পরে পড়লাম রে বাবা, যে কিনা রাঙাবুড়ি নামক জবা গাছের সাথে গল্প করে। এখন উপায় একটাই, বইটা ফেরত নিয়ে তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। লোকটা বেশ খানিকক্ষণ বইটা উল্টে পাল্টে দেখে নিয়ে বলল, বীজগণিত আর জ্যামিতিগুলোই পারো না ঠিকঠাক, তাই তো? বাপরে, এ লোককে অন্তর্যামী নাকি? শানু কিছু বলছে না, অথচ সব জেনে যাচ্ছে কি করে? শানু আবারও ইতস্তত করে বইটা ফেরত চেয়ে নিয়ে বলল, এখন তো আমাকে যেতে হবে, অনেকক্ষণ হয়ে গেল। বাড়িতে মা চিন্তা করবে যদি বইটা। ও হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার বই। তা তোমাকে তো এদিকে আগে দেখিনি কখনো, থাকো কোথায়? নতুন এসেছো? হ্যাঁ মানে না, আমি আসলে অন্য পাড়ায় থাকি। একটু চালাকি করে কথাটা বলার চেষ্টা করলো শানু। বুড়ো কি বুঝলো কে জানে। কপাল আর ভুড়ো কুচকে উস্কো খুস্কো মাথাটাকে বাঁ হাত দিয়ে আরও উস্কো খুস্কো করে দিয়ে ডান হাতে কড় গুনে গুনে কী সব যেন চিন্তা করলো। তারপর বলল, অঙ্ক তো মিলছে না। কিসের অঙ্ক? তোমার সাইকেলের টায়ার আর মাড গার্ডের ওপর ধুলো অবজার্ভ করে স্টাইনার মেথড দিয়ে ক্যালকুলেশন করে বুঝলাম দুই জায়গার মাটি দুই রকমের। মাড গার্ডের ওপরে ম্যাক্সিমাম ধুলো মাটি, আর আমার বাগানের মাটির ফিজিক্যাল কম্পোজিশন হুবহু এক। টায়ারের মাটির কম্পোজিশনে আরও অনেক কিছু মিশে একটু আলাদা হয়ে গেছে। তাছাড়া তোমার চামড়ায় এখনো সেই হলদেটে ভাবটা পুরোপুরি পড়েনি। এখানকার জলে এক অদ্ভুত খনিজ আছে, যেটার কারণে এই এলাকায় টানা ৭৭ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আর ২ সেকেন্ড কাটানোর পর থেকে হাতে মুখে সেই হলদে ভাবটা আসে। তোমার চামড়া দেখে মনে হচ্ছে গত ৬২ দিন হলো তুমি এসেছো। শানু কেমন যেন ভ্যাপাচাকা খেয়ে গোল গোল চোখে লোকটার দিকে তাকিয়ে নিয়ে তাড়াতাড়ি সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে বলে, আমি আসি। হ্যাঁ। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ঊর্ধ্বশ্বাসে সাইকেল ছুটিয়ে একেবারে বাড়ির দরজায়। বাবা, জোর বাঁচলাম। বেশ কিছুদিন কেটে গেল। এরপর বুড়োর বাড়ির কাছাকাছি এসেই শানুর সাইকেলে যেন বাইকে টপ গিয়ার চলে আসে। দক্ষ রেসারের মতো তীব্র গতিতে বাড়ির দরজায় গিয়ে তবেই সাইকেল থামায় সে। মনে মনে অদ্ভুত ওই লোকটাকে যে সে অঙ্কবুড়ো নাম দিয়েছে, আর তার সাথে যে দেখাও হয়েছে একদিন, সেই কথাটা পেড়েই ফেললো সেদিন পাড়ার নতুন বন্ধু শিবুর কাছে। শিবু ওর চেয়ে 1 বছরের বড়, ক্লাস 9-এ পড়ে। অঙ্কবুড়োর কথা শুনে শিবুর মনটা যেন একটু খারাপ হয়ে গেল। কিছুটা উদাসভাবেই সে বলল, আমার বাবা বলে ওই দাদুটা নাকি খুব পণ্ডিত মানুষ। বাবা যখন ছোট ছিল তখন উনি নাকি কোনো একটা কলেজে পড়াতেন। তারপর একবার একটা অ্যাক্সিডেন্টে ওনার মেয়ে মারা যাওয়ার পর থেকে মাথাটা একটু খারাপ হয়ে গেছে। কারোর সাথে কথা বলেন না, মেশেন না, ঘর থেকে খুব একটা বাইরেও বেরোন না। এমনিতে উনি ভালো, তবে কেউ কাছাকাছি গেলে ওরকমভাবে ধরে কী সব আবোল তাবোল যেন বলেন। অঙ্কবুড়োর কথাটা শুনে শানুরও মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। সেদিন ওভাবে চম্পট দেওয়াটা উচিত হয়েছে কিনা এই নিয়ে এবারে একটা দ্বিধাবোধ পেয়ে বসলো শানুকে। লোকটার যাই হোক অন্তত বদ্ধ উন্মাত্ত নয়,
তার সাথে ওই রকম আচরণটা বোধহয় খুব একটা শোভনীয় হয়নি। পরে একবার দেখা হলে ভালোভাবে কথা বলে বুঝিয়ে দিতে হবে ওনাকে, এক মনে এরকমই ভাবছিল শানু। চমক ভাঙল শিবুর ডাকে। কি রে শানু, আবার কি ভাবতে বসলি? চল চল, এরপর সন্ধে হয়ে গেলে আর ঘুড়ি ওড়ানো যাবে না। খোলা মাঠে অনেকেই ঘুড়ি ওড়াচ্ছে। পেট কাটি মুখ পোড়ার মতো নানান রঙিন কাগজের টুকরো বিকেলের আকাশে যেন অনেক অনেক ফুল ফুটিয়েছে। শিবু একটা কালো ঘুড়ি উড়িয়ে দিয়ে সুতো ধরে রেখে লাটাইটা শানুর হাতে দিল। পরপর দুটো ঘুড়ি কাটার পর সে কি উল্লাস দুই বন্ধুর! আজ হ্যাট্রিক করতেই হবে। ওই যে অনেক উঁচুতে একটা 5 রঙা অদ্ভুত ঘুড়ি, যেটা অনেকক্ষণ ধরে নট নরঞ্চরণ অবস্থায় দাঁড়িয়ে আছে আকাশে, ওটাকেই কাটতে হবে। শিবুর মাঝে খুব ধার। ফটফট শব্দ করে নিজের ঘুড়িটাকে ওই ঘুড়িটার কাছাকাছি নামিয়ে এনে সুতো এক টান মেরে ভুকারটা বলার আগেই কালো ঘুড়িটাই গোঁত খেয়ে সুতো ছিঁড়ে ভাসতে ভাসতে চললো অজানার উদ্দেশ্যে। হাতে আর ঘুড়ি নেই। অগত্যা লাটাই গোটাতে গোটাতেই দুই বন্ধু নিজেদের ওই কালো ঘুড়িটা উদ্ধার করতে দৌড় লাগালো। মাঠ পেরিয়ে পাড়া ছাড়িয়ে জংলা বাঁশঝাড় ডিঙিয়ে দুজনে অবশেষে এসে হাজির হলো অঙ্ক বুড়োর বাড়ির পাঁচিলের সামনে। ঘুড়িটা দোল খেতে খেতে এদিকেই এসেছে, শিবু ঠিক দেখেছে। ওই তো পাঁচিলের ভেতরে গাছপালার মধ্যে যে একটু বেটে আম গাছটা দেখা যাচ্ছে, ওটার মাথায় খাড়া হয়ে আছে কালো ঘুড়িটা। কি করবি এখন শিবু? শানু নিচু গলায় জিজ্ঞেস করলো। কি আবার পাঁচিল টপকাতে হবে? পারিস তো? হ্যাঁ, তা তো পারি, তবে অঙ্ক বুড়ো যদি তীর পেয়ে যায়। তাছাড়া পাঁচিলটাও তো বেশ উঁচু। দেখ, ছেড়ে দে শিবু, ছেড়ে দে। ওই কাছেই বা কি উঠবে এখন? শিবু বেজায় খেপে গেল। এত ভয় থাকলে কাল থেকে আর আমার সাথে খেলতে আসবি না বলে দিচ্ছি। ওই একটাই ঘড়ি আছে আমার। নতুন ঘড়ির টাকা চাইতে গেলে বাবা আর আজ তো রাখবে না আমার। পরশু দিনই 1 ডজন কিনে দিয়েছিল। তুই আসবি তো আয়, নত ভাগ। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, চল। আগে শিবু, পেছনে শানু, দুজনে ঝুপ করে নেমে পড়লো অঙ্কবুড়োর বাগানে। বিকেলের সূর্য অনেকটাই লাল হয়ে এসেছে এখন। এখানে ওখানে হাঁটু অবধি ঝোপ, বোঝাই যাচ্ছে কোনোদিন পরিষ্কার করা হয় না। একটু একটু ভয়ও যে করছে দুজনের, তা ওরা একে অপরের মুখ দেখেই অনুমান করতে পারছে। বেঁটে আম গাছটার গোড়ায় এসে চটপট গাছ বেয়ে উঠে পড়ল শিবু। তারপর ঘুড়ি পেড়ে আনতেও বেশি সময় লাগলো না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দুই বন্ধু দুপায়ে এগোতেই একটা শব্দে হাড় হিম হয়ে গেল দুজনেরই। সঙ্গে সঙ্গে পেছনে অঙ্কবুড়োর ডাক। থামো, একদম নড়বে না কেউ। সামনে সাক্ষাৎ জম। এক হাত ফোনা তুলে দাঁড়িয়ে আছে একটা জাত গোখরো। তার চেরা লাল জিভটা মাঝে মাঝে উঁকি দিয়ে চলে যাচ্ছে মুখের ভেতরে। পড়ন্ত সূর্যের আলোয় চকচক করছে ওর স্যাঁতস্যাঁতে শরীরটা। দুই বন্ধু তখনও পাথরের মতো স্থির। অঙ্কবুড়ো ওদের থেকে কিছুটা দূর থেকে ঘুরে গিয়ে এক অদ্ভুত কায়দায় সাপটার মুখের সামনে গিয়ে বাঁ হাতটা মুঠো করে ঘোরাতে লাগলো। ভারী চশমার পেছনের গোল গোল চোখ দুটো নিবদ্ধ রয়েছে সাপটার ওপর। দম বন্ধ করা কয়েক মুহূর্ত পর আচমকা খপ করে ডান হাতে উদ্ধত গোখরোর ফণাটা চেপে ধরল অঙ্কবুড়ো। সাপটাও মরিয়া হয়ে বুড়োর হাতটা পেঁচিয়ে ধরবার আগেই বাঁ হাতে সেটাকে চেপে ধরে মুখে কি যেন বিড়বিড় করতে শুরু করলো লোকটা। এ নির্ঘাত সেই অদ্ভুতুরে অঙ্ক। সাপটার বডি ল্যাঙ্গুয়েজ আর তোমাদের ভয় পাওয়া ক্যালকুলেট করে বুঝলাম 98.66% চান্স ছিল আজ তোমাদের ছোবল খাওয়ার। কথাটা বলেই বুড়ো সাপটাকে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল পাঁচিলের ওপাশে পাঁচঝাড়ের দিকে। যেন কিছুই হয়নি এমনভাবে এগিয়ে এসে অঙ্কবুড়ো শানুর সামনে ঝুঁকে দাঁড়িয়ে বলল, ওভাবে পাঁচিল টপকে কেউ আসে? তোমাদের নেহাত চোট লাগেনি, কিন্তু আমার লাজবন্তীকে কি করেছো জানো? বেচারি তো কান্নাকাটি করছে। শিবুর ভয়টা তখনও কমেনি। দুই বন্ধু লাজবন্তীর নাম শুনে মুখ চাওয়াচাওয়ি করছে দেখে বুড়ো আবার বলল, আরে লাজবন্তী, ওই যে পাঁচিলের ধার ঘেঁষে যে লজ্জাবতী গাছটা আছে ওটার কথা বলছি। দেখো দেখো কেমন একদিকে কতটা পাতা ছিঁড়ে গেছে। ভয়ে পুরো গুটিয়ে নিয়েছে নিজেকে। আহারে!
শিবু একটা কনুইয়ের গুঁতো দিল শানুকে, ইশারায় বলল এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। শানু লক্ষ্য করলো লোকটা ওদের দুজনের মুখের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন কিছু বলতে চায়, যেন আরও কিছুক্ষণ সময় কাটাতে যায় ওদের দুজনের সাথে। আমরা আজ তাহলে আসি দাদু, পরে আসবো একদিন। শিবুর কথাটা শুনে লোকটা বোধহয় একটু দুঃখ পেল, বিষণ্ণভাবে বলল, একটু থাকলে হয় না? আমি কি তোমাদের বকেছি? এদিকে এসো, এদিকে এসো। এই যে দেখো না, কত রকমের গাছ আছে এখানে। আমার বারান্দায় দেখবে, চলো। টবের মধ্যে কত প্রজাতির গাছ আছে। বলতে বলতে শানুর হাতটা ধরে অঙ্কবুড়োকে টেনে নিয়ে গেল বাড়ির সামনের দিকের বারান্দার কাছে। শিবু বাধা দেওয়ার মতো জুত করতে না পেরে বিরক্তি ভাব নিয়ে পেছন পেছন সেটে থাকলো। বারান্দার টবগুলোতে সত্যি অদ্ভুত ধরনের সব গাছ রয়েছে, যেগুলো শানু এতদিন পর্যন্ত শুধুমাত্র বিজ্ঞান বইয়ের পাতা আর ডিসকভারি চ্যানেলেই দেখে এসেছে। শিবু আগে কখনো এমন গাছ সামনাসামনি দেখেনি। অজান্তেই মনের উত্তেজনায় শানুর মুখ থেকে বেরিয়ে এলো, কার্নিভোরাস? এগুলো সবকটাই তো মাংসাশী গাছ। ইয়েস ইয়েস, ব্রাভো ব্রাভো, এগুলো সব কটাই কার্নিভোরাস। আবার হাততালি বাজিয়ে উঠল বুড়ো। বোঝা গেল ভীষণ খুশি সে। এটা কি গাছ বলো তো দেখি? শানুরা দেখলো বুড়ো একটা বিশেষ গাছের দিকে দেখাচ্ছে। সরু নলের মতো ডাঁটির ওপর সবুজ চ্যাপ্টা ঝিনুকের খোলার মতো পাশাপাশি খোলা দুটো পাপড়ির মতো অংশ। খোলার ভেতরটা লালচে বর্ণের, আর তার প্রান্তে খোঁচা খোঁচা কাঁটার মতো সূচলো কিছু দেখা যাচ্ছে। এটা তো ভিনাস ফ্লাই ট্র্যাপ। গাছটা দেখেই বলে উঠল শানু, একদম ঠিক বলেছ। এটার আসল মজাটা দেখবে। দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। পালিয়ে যেও না কিন্তু, আমি আসছি এক্ষুনি। অঙ্কবুড়ো ফিরে এলো একটা ছোট্ট কাঁচের জার নিয়ে। তার ভেতরে ভন ভন করছে অসংখ্য মাছি। শিবু ফিস ফিস করে শানুকে বলল, পালিয়ে চল রে, কি সব করবে তার ঠিক নেই। কিন্তু শানু কোনো তাড়া দেখালো না, বরং বুড়োর কীর্তি দেখতে আগ্রহী হয়ে পড়ল। বয়ঃসন্ধিকালে মনের অজানাকে জানার, অচেনাকে চেনার এমন আবেগ নিয়ন্ত্রণ করা একটু কঠিন বটেই। তাছাড়া এমন গাছ সে আগে কখনো এভাবে সামনে দাঁড়িয়ে দেখেনি। এসব উদ্ভিদের অদ্ভুত চলন ক্ষমতা বা শিকার ধরার কৌশলের কথা, যেগুলো কিনা এতদিন শুধু বইয়ের পাতাতেই আটকে ছিল, সেগুলোকে সামনাসামনি দেখার কৌতূহলটা সামলানো খুবই মুশকিল। বুড়ো ওই মাছিগুলো কিভাবে ধরেছে জানা নেই, তবে জার আনার প্রাসঙ্গিকতা শানু ঠিক অনুমান করে ফেলেছে। এই বিশেষ ঢাকনাওয়ালা জারের মধ্যে থেকে আশ্চর্য কৌশলে চিমটে দিয়ে আলতো করে একটা মাছি বার করে এনে ফ্লাই ট্র্যাপের খোলার মাঝে কয়েক সেকেন্ড ধরতেই খোলাটা বন্ধ হয়ে গেল। সূচালো কাঁটাওয়ালা দাঁতের মতো জায়গাগুলো পরস্পর আবদ্ধ করে ফেলল ভন ভন করতে থাকা মাছিটাকে। দুই বন্ধু মুগ্ধ হয়ে উপভোগ করল উদ্ভিদের অবাক করা ভোজন দৃশ্যটাকে। শিবও উৎসাহী হয়েছে এবারে, তাই জিজ্ঞেস করেই বসল, এটা কোথায় পেয়েছো দাদু? বুড়ো মাথা চুলকাল, ভাবল কিছুক্ষণ, তারপর বিড়বিড়ি করতে করতে বলতে লাগলো, ক্যালিফোর্নিয়া গেলাম, নাকি সেবারে জার্মানি থেকে যখন স্টাইনার মেথড শিখলাম, বেলজিয়াম, না তো, ঠিক ঠিক ওয়েস্ট আমেরিকা। ধর বলছি, এটার ভালো নাম জানো? এর নাম হলো ডায়োনিয়া মার্সিপিওলা। কি সুন্দর নাম, তাই না? লোকটা কি বলছে আর কি বোঝাচ্ছে কিছুই মাথায় ঢুকছিল না শিবুর। সে মোটামুটি উৎসাহ পেয়ে শানুর সাথে সাথে বাকি গাছগুলোও দেখতে লাগলো। পরের গাছটার ফুলগুলো দেখতে এক একটা রঙিন কলসির মতো, আর কলসির মাথায় ছাতার মতো একটা আচ্ছাদন রয়েছে। এটা নামও সে জানে, এটা কলসপত্রী। বুড়ো বলল এটার ভালো নাম নাকি স্যারাসিনিয়া। অত্যন্ত কৌশলে রঙের প্রলোভন দেখিয়ে নিজের কলসের ভেতরে পোকাদের আসতে বাধ্য করে এই গাছ। তারপর ভেতরের পিচ্ছিল দেওয়ালে পিছলে সেই পোকা কলসের অন্দরমহলে গিয়ে পরিণত হয় তার খাদ্যে। যথারীতি এর ভাগ্যে একটা মাছি জুটে গেল অঙ্কবুড়োর কৃপায়। পরের গাছটা খানিকটা একই রকম, এর নাম নেপেন্থিস। তারপরেরটা সূর্য শিশির।
যার ভালো নাম নাকি ড্রসেরা। চ্যাপ্টা ঘাসের মতো, ডগায় বিন্দু বিন্দু জলের মতো চকচকে কণা, যাতে আকৃষ্ট করে পোকাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তবেই তাদের জীবন থেকে নিষ্কৃতি দেয় এই আশ্চর্য উদ্ভিদ। এদিকে সন্ধে হয়ে এসেছে তখন। দূরে কোনো বাড়ি থেকে শঙ্খধ্বনি আসছে কানে। কপালে 3 বার আঙুল ঠেকিয়ে অঙ্কবুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হাতঘড়ির দিকে দেখলো একবার। অন্ধকার প্রায় আসন্ন। রেডিয়ামের কাঁটায় চোখ বুলিয়ে অঙ্কবুড়ো আচমকা এমন একটা হিঁক করে শব্দ করলো যাতে শানু শিবু দুজনেই চমকে উঠল। 6টা বেজে 7 মিনিট 4 সেকেন্ড। আর তোমরা এখনো এখানে কি করছো শুনি? বাড়ি ঘর নেই? অঙ্ক করতে দেয় না স্কুলে? জলদি যাও, পালাও এখান থেকে, নয়তো লাঠি নিয়ে আসছি এক্ষুনি। বুড়ো ধমকে উঠল আচমকা। গতিক সুবিধার নয় বুঝে শিবু হ্যাঁচকা টানে শানুকে নিয়ে দৌড় লাগালো রাস্তার দিকে। বুড়ো তখনও গজগজ করে চলেছে। শানুর কানে এলো বুড়ো গলা চড়িয়ে বলে যাচ্ছে, আর শোনো, ফের যদি আমার ওই 5 রঙা ঘুড়ি কাটার মতলব করেছো তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো বলে দিলাম। ওটা বানাতে আমার অনেক সময় লেগেছে। যদি তোমাদের জন্য ওর যন্ত্রে কোনো সমস্যা হয় আমি কিন্তু ছেড়ে দেব না বলে দিলাম। এবার থেকে রোজ টেলিস্কোপ নিয়ে একবার মাঠের দিকে দেখে নেব। অঙ্কবুড়োর বাড়ির কম্পাউন্ডের বাইরে ওর চোখের আড়ালে এসে শিবু শানুর হাত ছাড়ল। কিছুটা হাঁফাতে হাঁফাতে শানু বলল, দেখলি তো লোকটার কাণ্ড। এবার থেকে আমি আর এদিকে আসছি না। বাবা, দিন কয়েক আগে শানুদের পাড়ায় একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। অদ্ভুত এই কারণেই যে শুধুমাত্র এই একটা পাড়াতেই কেন যে ভূমিকম্প হলো তার উপযুক্ত ব্যাখ্যা কেউ দিতে পারেনি। রিক্টার স্কেলের মাত্রা অন্তত 5 বা 5.5 তো হবেই। নাহলে কি আর এমনি এমনি কানাই কাকুর বাড়ির দেওয়ালে ফাটল ধরে, বংশী জেঠুর দোকান ঘরের টালির চাল ভেঙে পড়ে? সে যাই হোক, আমরা চলে আসি শানুর ঘরে, যেখানে গত 4 দিনের জ্বর সেরে ওঠা শানু আর ওর বন্ধু শিবুর মধ্যে কোনো একটা ভারী গোপন বিষয়ে আলোচনা হচ্ছে। তুই যাবি কিনা বল। জানিস কি দেখলাম সেদিন? কি? রাত 8টা নাগাদ আমি যখন কোচিং থেকে পড়ে বাড়ি ফিরছি তখন হঠাৎ আকাশের দিকে চোখ পড়তে দেখলাম সেই 5 রঙা ঘুড়িটা আকাশে উড়ছে। ঢপ দেওয়ার জায়গা পাসনি নাকি? রাত 8টায় কালো আকাশে তুই ঘুড়ি উঠতে দেখেছিস, তাও আবার 5 রঙা? আরে শুনবি তো পুরো কথাটা। ঘুড়িটা জল জল করছিল, আর তাই 5টা রং দূর থেকেও বেশ বোঝা যাচ্ছিল। তুই বিশ্বাস কর, আমি কাল রাতেও আকাশে দেখেছি ঘুড়িটাকে। শিবুর কথাটা শুনে নড়ে চড়ে বসলো শানু। বন্ধুর মতলব আন্দাজ করতে পেরে জিজ্ঞেস করলো, তুই ঠিক জানিস যে ওটা অঙ্কবুড়োর বাড়ি থেকেই উঠছিল? একদম, এমনকি আজকেও উড়ছে। ওই বাড়ির ছাদ থেকেই উঠছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি। তুই চল না প্লিজ, আমি একা একা ওদিকে যাব না। না না, আমি ওসব পারবো না, এটা চুরি। তা নিজে গিয়ে যখন দেখে এসেছিস তখন নিজে একা গিয়ে সুতো কেটে আনতে পারছিস না কেন? একা যেতে আমার মোটেও ভয় করে না। সেদিন তো ঘড়িটা নেব বলে সন্ধেবেলা পাঁচিলের ওপর উঠেও পড়েছিলাম, কিন্তু তারপর যা দেখলাম তাতে একা যাওয়ার ভরসা হচ্ছে না আর। কিন্তু ঘড়িটার কথাও ভুলতে পারছি না রে। এই চল না, চল না, এত করে বলছি তোকে। কি দেখেছিস? আবার সাপের লেজে পা দিচ্ছিলিস নাকি? নারী, তার চেয়েও আশ্চর্য ঘটনা। হয়তো আজকে গেলেও সেটা দেখা যেতে পারে। আমি যা দেখেছি, না দেখলে তুই বিশ্বাস করবি না। বলছিস কি? কি দেখেছিস তুই? কি দেখেছি তা এখন বলা যাবে না, বললে তোর বিশ্বাসও হবে না। নিজেই গিয়ে দেখে নিস। তাহলে বিকেল ঠিক 5:30টায় খেলার মাঠে দেখা হচ্ছে। বিস্মিত শানুকে কোনো রকম প্রত্যুত্তরের অবকাশ না দিয়েই উঠে প্রায় ছুটে বেরিয়ে গেল শিবু। ঠিক বিকেল 5:30টা। একদম দেরি করবে না শানু। অঙ্কবুড়োর বাড়ির পাঁচিলের কাছাকাছি এসে আগে আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল দুই বন্ধু। দুজনের হাতেই বাঁশঝাড় থেকে ভেঙে নেওয়া 2টো কঞ্চি। তা দিয়ে জঙ্গল নেড়ে চেড়ে সাবধানে এগিয়ে এসে একটু ঘুরে
টপ করে অন্য পাশের পাঁচিল বেয়ে উঠে পড়ল দুজনে মিলে। 10 ইঞ্চি দেওয়ালের মোটা পাঁচিল, তার ওপর দিব্যি সরীসৃপের মতো বুকের ওপর ভর করে শুয়ে থাকা যায়। শিবু ঘড়িটার ব্যাপারে মিথ্যে বলেনি। এখন বেশ বোঝা যাচ্ছে সত্যিই ওটা অঙ্কবুড়োর ছাদের দিক থেকে আগের মতোই স্থির হয়ে উঠছে খোলা আকাশের বুকে। আর 5টা রং আলোকময় মনে না হলেও যথেষ্টই চোখে পড়ছে। আশেপাশে বুড়োকে দেখা যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই ঘরের ভেতরে আছে লোকটা। শিবু ঝুপ করে পাঁচিলের গা ঘেঁষে ভেতরে নেমে ঘড়িটা চুরি করবার জন্য ছাতে উঠবার জায়গা খুঁজতে লাগলো। তবে শানু নামলো না। পাঁচিলের ওপর থেকেই সতর্ক নজর রাখতে লাগলো, যাতে বুড়ো টের পেয়ে এদিকে এলেই শিবুকে বিপদ সংকেত দেওয়া যায়। ওদিকে গুটি গুটি পায়ে শিবু ক্রমে বাড়ির লম্বা দেওয়ালটার কোণে অদৃশ্য হয়ে গেল। ওই যেদিকে বেটে আম গাছটা আছে ঠিক সেই দিকটায়। ওদিকে ওই গাছেরই একটা শক্ত ডাল একটা জানলার শেডের ওপর ঝুঁকেছিল। শানু সেদিন দেখেছিল সেটা। কতক্ষণ লাগবে কে জানে। এই অসম্ভব উৎকণ্ঠা শানুর কাছে প্রথম থেকেই বেশ অসহনীয়। বন্ধুর কথায় বিশ্বাস করে তার সেই না বলা অজানা অদ্ভুত বিষয়কে উপেক্ষা করা সহজ নয়। খেলার মাঠে হওয়া প্ল্যান অনুযায়ী শিবুর সাথে আগে ঘুড়ি চুরি করে কিছুক্ষণ অপেক্ষা করা হবে, যাতে সেই আশ্চর্য জিনিস দেখা যায়। বেশ কিছুক্ষণ পাঁচিলের ওপর উবু হয়ে শুয়ে শুয়ে শিবুর জন্য অপেক্ষা করছিল শানু। ওদিকে সন্ধে নামছে। বাঁশঝাড়ের দিকটায় তাকালেই এখন কেমন যেন গা ছমছম করে উঠছে। মৃদু মন্দ বাতাস লেগে মট মট শব্দ করে বাঁশগুলো অল্প অল্প দুলছে। ভয়ানক ডান পিটে না হলে এই অবস্থায় এখানে থাকা খুবই মুশকিল হতো। কিন্তু শিবু সারা শব্দ করছে না কেন? বড্ড বিরক্তি লাগছে এবারে। ব্যাটা নির্ঘাত বানিয়ে বানিয়ে বলে বোকা বানিয়েছে শানুকে। সত্যিই তো, আগেই বোঝা উচিত ছিল। ভারী রাগ হচ্ছে ধান্দাবাদ শিবুটার ওপর। আরও মিনিট 2 অপেক্ষা করে শানু নেমে পড়ল পাঁচিলের ভিতর। শিবুকে আচ্ছা করে না ঝাড়লে মনে শান্তি হবে না। সতর্ক পায়ে লম্বা দেওয়ালের আড়ালে ঘুরেই চমকে উঠল শানু। ঘোড়ায়মান সন্ধ্যের অন্ধকারে সেই বেটে আম গাছটা মাঝে মাঝে অল্প দুলে উঠছে। শানু ভয়ে কয়েক পা পিছিয়ে যেতেই ঠক করে একটা কাঁচা পাকা আম গাছের দিক থেকে শানুর মাথায় এসে পড়ল। পরক্ষণেই শানু ভালো করে লক্ষ্য করে বুঝল এটা শিবুর কাজ। এখন অবধি ছাতে না উঠে গাছে বসে আম পাড়ছে, আবার ডালপালার ভেতরে বসে ভূতের মতো খিক খিক করে হাসছে। এক মতলবে ডেকে এনে আর এক কীর্তি করছে ছেলেটা। শানু ভারী রেগে গিয়ে নিচু স্বরেই বলল, এই জন্য তুই আমাকে ডেকে এনেছিলি? যা, তুই আম পেড়ে যা, আমি বাড়ি গেলাম। এবারে যেন একটু বেশি দুলে উঠল গাছটা। শানু পেছনে ফিরে 2 পা এগিয়ে আবার থেমে গাছের দিকে ঘুরে দেখল শিবু গাছের গোড়ায় বসে কোমরে হাত বুলোচ্ছে। পড়েছিস তো? ঠিক হয়েছে, এবারে বোঝো। পড়ে যায়নি রে, মনে হলো যেন গাছটা নিজেই আমাকে ফেলে দিল। শিবু উঠে 2 পা পিছিয়ে এলো, তারপর আবার গাছের দিকে তাকালো। শানুও তাকালো, বা বলা ভালো তাকাতে বাধ্য হলো, কারণ আম গাছটা সত্যিই দুলছে একা একাই। শিবু ভয়ে শানুর মুখের দিকে তাকালো। ততক্ষণে গাছটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে, যেন ঘুমন্ত কোনো ভয়ানক পশু আড়মোড়া ভেঙে জেগে উঠছে। দেখতে দেখতেই ওই বেঁটে আম গাছটার ডালপালাগুলো যেন হাহাকার করতে করতে আকাশের দিকে লাফিয়ে উঠল। আগের তুলনায় অন্তত 1.5 গুণ লম্বা হয়ে উঠেছে গাছটা। গাছের পেছনের দিকে সেই ঝাঁকড়া বাঁশঝাড় আড়াল করে রেখেছে গাছটাকে, তাই ওদিক থেকে এই ভয়ানক দৃশ্য কেউ সহজে দেখতে পাবে না। কাঁদো কাঁদো গলায় শিবু বলল, কি হচ্ছে রে এসব? শানুরা শিবুর কথায় মন নেই। সাধারণ একটা গাছের এমন ভীষণ চেহারা দেখে ওর পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। ভয় পেয়ে পালানোর কথাও যেন মাথায় আসছে না। শিবু একটা ধাক্কা দিয়ে শানুকে দৌড়তে বলল। হয়তো অঙ্কবুড়ো এতক্ষণে টের পেয়েও থাকতে পারে, কিন্তু এখন সেসব ভেবে কাজ নেই। এখন সামনের দিক দিয়েই সেদিনের মতো পালাতে হবে। লম্বা সেই দেওয়াল আর পাঁচিলের মাঝের গলিপথ দিয়ে দৌড়ে বেরোনোর আগেই চাবুকের মতো সপাত সপাত শব্দ করে কিছু যেন একটা ধেয়ে এলো ওদের পেছনে। ঠান্ডা লতার মতো কিছু একটা শক্ত দড়ির প্যাচের মতো জড়িয়ে ধরেছে ওদের দুজনের দুটো পা। বাধা পেয়ে হুমড়ি খেয়ে মাটির উপর আছড়ে পড়ল দুজনে।
তারপর তাদের ক্রমশ পেছনের দিকেই আবার টেনে নিয়ে যেতে লাগলো পায়ে জাঁকিয়ে বসা সেই শক্ত প্যাঁচ। প্রাণ ভয়ে অঙ্কবুড়োকে দাদু দাদু বলে ডাকতে ডাকতে দুই বন্ধুই প্রত্যক্ষ করলো আম গাছটার আরো প্রলয়ঙ্কর রূপ। সেই দড়ির মতো ঠান্ডা লতাগুলো বটের ঝুড়ির মতো আচমকা বেরিয়ে এসেছে আম গাছের ডাল থেকে। এদিক ওদিক মাটিতে আছাড় খাচ্ছে সেই ঝুড়িগুলো। এরপরই ঝুড়িগুলো সমেত পুরো গাছটাই দপ করে জ্বলে উঠল ফ্লোরোসেন্ট আলোর মতো। নীলের মধ্যে লালচে আর সবুজ আভা মিশে আছে গোটা গাছটায়। প্রতিটা পাতায় পাতায় ডালে ডালে আলোগুলো যেন কাঁপছে। আচমকা লম্বা হয়ে ওঠা গাছের মাথাটা ক্ষণে ক্ষণে মাথা ঝাঁকাচ্ছে এদিক ওদিক, যেন সন্ধ্যের অন্ধকারে হঠাৎ মাটি ফুঁড়ে ওঠা এ এক ভয়ঙ্কর নিষ্ঠুর রাক্ষস। দুই বন্ধুকে নিকেশ না করা অবধি এর বিশ্রাম নেই। ওরা তখনও প্রাণপণে চিৎকার করে ডেকে যাচ্ছে অঙ্কবুড়োকে। আর একটু টেনে নিলেই গাছের একেবারে সামনে এসে পড়বে ওরা। তারপর কি হবে কে জানে? কার্নিভোরসের মতোই কি এই দুই বন্ধুকে কোনোভাবে গিলে নেবে ওই আম গাছ? এও কি সম্ভব? অন্য ঝুড়িগুলো এগিয়ে আসছে এবার। মাটির ঘাস আঁকড়ে ধরেও পারা যাচ্ছে না, ঘাস উঠে আসছে হাতের মুঠোয়। তবুও পায়ের ওপর সেই প্রবল টান কম হচ্ছে না। মৃত্যু নিশ্চিত আজ, বাঁচবার কোনো উপায় নেই। পাড়ার দিকে বা বাইরে রাস্তার দিকেও কেউ শুনতে পাচ্ছে না শানু আর শিবুর আর্তনাদ। ওরা বাঁচার আশা প্রায় ছেড়েই দেবে এমন সময় কোথা থেকে যেন হাজির হলো বুড়ো লোকটা। হ্যাঁ, অঙ্কবুড়োই বটে। দ্রুত পায়ে আম গাছের গোড়ায় এসে উপস্থিত হয়েছে সে, হাতে একটা কোদাল। গাছের অদ্ভুত ঝুড়িগুলো ওকে ছুতে যাওয়ার আগেই কোদালের এক কোপ পড়লো আম গাছের গোড়ায়। পরক্ষণে একটা ভীষণ আলোড়ন উঠলো আবার গাছটা জুড়ে। গাছের অদ্ভুত আলোর আভায় অঙ্কবুড়োর মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। উন্মত্ত গাছটা আহত হয়ে যেন আরো ছটফট করতে লাগলো। সেই সঙ্গে বেড়ে গেল তার ঝুড়িগুলোর লাফালাফি। কেন এসেছো আবার? চলে যাও এখান থেকে, চলে যাও, যাও। চিৎকার করে কথাগুলো বলতে বলতে বুড়ো কাঁপা কাঁপা হাতে আবারও একটা কোদালের কোপ বসালো গাছটাতে গোড়ায়। তারপর শিবু আর শানুর পায়ে জড়িয়ে থাকা লতা ঝুড়িগুলো কেটে ফেললো মুহূর্তেই। কাটা ঝুড়িগুলো থেকে এরপরেও ক্রিস্টাল ইলেকট্রোডের মতো অজ্ঞাত অলৌকিক বৈদ্যুতিক আলোর আভা দেখা যাচ্ছে। হতবুদ্ধি ভাবটা কাটিয়ে উঠেই দুই বন্ধু তাড়াতাড়ি দৌড় লাগালো বাইরের দিকে। পেছনে তখনও পরপর আরও কতকগুলো কোপ পড়ার খচাখচ শব্দ, সেই সঙ্গে মাতাল আম গাছটার ডালপালা আর সেই নতুন অদ্ভুত প্রত্যঙ্কের ঝটপটানি। পাড়ার দিক থেকে কারা যেন দৌড়ে আসছে শানুদের দিকেই। স্পষ্ট বোঝা যাচ্ছে না, চোখ ঝাপসা দুই বন্ধুরই, মাথাও ঘুরছে। জ্ঞান হারানোর আগে হয়তো এমনটাই অনুভব হয়। অনেক খোঁজ করেও অঙ্কবুড়োর দেখা মেলেনি আর। আম গাছটাকে ওভাবে কোদালের কোপ মারার পর থেকে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল লোকটা। গাছটার আকৃতি সেই একই রকম দৈত্যাকার রয়ে গেলেও পাতা লতা সব শুকিয়ে ঝরে পড়ে গেছে। পুলিশ ডাকা হলো যথারীতি। তারা তদন্ত চালিয়ে ভারী অদ্ভুত কিছু জিনিস উদ্ধার করলো অঙ্কবুড়োর বাড়ি থেকে। প্রথমটা সেই 5 রঙা ঘুড়ি। ছাদে বসানো যান্ত্রিক কলকব্জা লাগানো একটা বাক্সের মধ্যে থেকে ধাতব তার দিয়ে বেঁধে ওড়ানো ছিল ঘুড়িটা। কি আশ্চর্য! তাছাড়া ওতে রয়েছে সূক্ষ্ম প্রযুক্তিতে তৈরি অতি উচ্চমানের রেডিও ওয়েভ ট্রান্সমিটার, যা কিনা বহুদূর থেকে আসা যে কোনো বেতার তরঙ্গকে সহজেই গ্রহণ করতে সক্ষম। একই সাথে যে কোনো তরঙ্গকে বহু দূরে, এমনকি বহির্জগতেও পাঠাতে পারে সেই ঘুড়ি। অবাক হতেই হয় এমন একজন মানুষের এমন কীর্তি শুনে। এবার আসি দ্বিতীয় জিনিসটার কথায়। অঙ্কবুড়োর অসংখ্য হিজিবিজি অঙ্ক করা কাগজপত্রের মাঝে একটা ডায়েরিও পুলিশের হাতে পড়ে। তাতে লেখা কথাগুলো অনেকটা টেলিগ্রামের ভাষার মতো। লেখাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই, খাপছাড়াভাবে কিছু কথা বলা আছে, যেগুলোর ক্রমানুসারে মানে করলে দাঁড়ায়, ওরা আমার তরঙ্গ পেয়েছে, জানি আসবে, ওরা এসেছে, ভূমিকম্প করে চলে গেছে, ও ভালো নয়, আমাদের ক্ষতি চায়, ওকে মেরে ফেলেছি, ভুল করিনি, আম গাছের তলায় ও আছে, আমাকেও ডাকে, গাছটাও রাক্ষস হয়েছে, ওর ছায়া গাছে থাকে, সব খেতে চায়, সব টেনে নেয় মাটির নিচে। ডায়েরির কথাগুলো এখন আর নেহাত অবজ্ঞা করার বিষয় নয়। তদন্তের খাতিরে আম গাছের গোড়ায় খনন করার নির্দেশ দিলেন পুলিশের বড় কর্তা। 3 হাত মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটা অর্ধগলিত আর একটা প্রায় কঙ্কাল হয়ে যাওয়া দেহ। দ্বিতীয় মৃতদেহটা ভারী অদ্ভুত, ছোট মাথা,
মানুষের মতো দেখতে শরীরটা, লম্বায় প্রায় 5 ফুট, তবে শরীরের পিছন দিকে লেজের মতো একটা অংশ, আর একটু ওপর দিকে রয়েছে পাখির ডানার মতো কিছুটা অংশ, তাতে নীলচে লাল আর সবুজের সামান্য আভা লেগে রয়েছে। আর অন্য দেহটা অন্তত 3-4 আগে মারা যাওয়া একটা চেনা মানুষের, যার সাদা সুতির ময়লা পাঞ্জাবি পাজামাটা মাটি লেগে আরও ময়লা লাগছে এখন। উস্কো খুস্কো চুলেও মাটির জট, আর গোল ভারী কাঁচের চশমাটাও মাটি লেগে একেবারেই ঘোলা হয়ে গেছে। তাহলে সন্ধেবেলা আম গাছের গোড়ায় তখন কোদালের কোপ মেরেছিল কে?